তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তুলনামূলকভাবে আজ একটু বেশি ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছিল, কারণ আজ একাধিক প্রতিযোগীর প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রতি মাসেই তক্ষশিলাতে প্রবেশিকা পরীক্ষা সংগঠিত হতো, কিন্তু আজকের বিষয়টা আলাদা। কারণ আজকের পরীক্ষা অন্যবারের মতো সাধারণ ছিল না। আজকে সেই ছাত্রেরও পরীক্ষা হওয়ার কথা যাকে আচার্য চাণক্য স্বয়ং চয়ন করে নিয়ে এসেছিলেন। প্রবেশিকা পরীক্ষার নিয়মাবলী এটাই ছিল যে প্রথম বিভাগে জ্ঞানের সাথে সম্পর্কিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, পরের বিভাগে সাহস ও বিবেকের সাথে সম্পর্কিত। কিন্তু এইবারে এই দুটি বিভাগ ছাড়াও আরও একটা বিভাগে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে শুধু পরীক্ষকরা ছাড়া আর কেউ জানত না। নির্বাচন সমিতির 5 জন সদস্য এসে তাদের আসন গ্রহণ করলেন। তাদের মধ্যে আচার্য গজাননও ছিলেন। পরীক্ষা যাতে পক্ষপাত দুষ্ট না হয়, তাই নির্বাচন সমিতির সদস্যদের মধ্যে এইবার আচার্য চাণক্যকে সম্মিলিত করা হয়নি, কারণ প্রতিযোগীদের মধ্যে চন্দ্রগুপ্ত তার পছন্দের প্রার্থী ছিল। চন্দ্রগুপ্তকে মিলিয়ে সর্বমোট 8 জন প্রবেশিকা পরীক্ষার প্রতিযোগী। শিক্ষকগণ, তক্ষশিলার ছাত্রগণ এবং সহায়কেরা সকলে নিজেদের স্থান গ্রহণ করল। সুকেতু রূপী সুকন্যা আর সুরজমল এসে আসন গ্রহণ করল। আচার্য চাণক্য অন্যান্য শিক্ষকদের সাথে সেখানেই উপস্থিত ছিলেন। আজকে বারংবার ধননন্দের সভায় হওয়া অপমানের দৃশ্য তার চোখের সামনে অজান্তেই ভেসে উঠছিল, কারণ আজ চন্দ্রগুপ্তর প্রবেশিকা পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে চাণক্যের প্রতিশোধের আকাঙ্ক্ষা, অখণ্ড ভারতের স্বপ্ন ও মগধের ভবিষ্যৎ। পরীক্ষা সঞ্চালক সামনে এগিয়ে এসে পরীক্ষার সূচনা ঘোষণা করল, যার মধ্যে সর্বপ্রথম ছাত্রের বুদ্ধিমত্তার পরিচয় নেওয়ার কথা ছিল। পরীক্ষা সঞ্চালক সকল প্রতিযোগীদের প্রাঙ্গণের একদিকে নিয়ে গেলেন, যেখানে অনেক সবজির বস্তা রাখা ছিল। সঞ্চালক পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলল, প্রত্যেককে এখানে রাখা সবজির বস্তার 10-10 বস্তা করে দেওয়া হবে। অর্ধেক প্রহরের মধ্যে এই বস্তার সবজিগুলোকে তোমাদের পাশের গ্রামের লোকেদের মধ্যে সমান রূপে বন্টন করতে হবে। কিন্তু হ্যাঁ, তোমাদের সবাইকে সময়ের বিশেষ খেয়াল রাখতে হবে। যে ছাত্র নির্ধারিত সময়ের মধ্যেই বস্তার সবজিকে গ্রামবাসীদের মধ্যে সমান রূপে বন্টন করে দেবে, সেই উত্তীর্ণ হবে। ঘণ্টার ধ্বনি বাজার সঙ্গে সঙ্গেই তোমাদের সময় শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ঘণ্টার ধ্বনি বেজে উঠল। বালি ঘড়ি উল্টে দেওয়া হলো, আর তার সাথেই প্রতিযোগীদের জন্য পরীক্ষার সময় অতিবাহিত হতে শুরু করলো। পরীক্ষার্থীরা কয়েক মুহূর্ত ভাবল, তারপরে বিভিন্ন দিকে সন্নিকটের গ্রামগুলোতে পৌঁছে গিয়ে নিজেদের প্রয়াস শুরু করে দিল। চন্দ্রগুপ্ত নিকটবর্তী একটা গ্রামে পৌঁছে গেল। সেখানে পৌঁছেই সে আগে ভালো করে গ্রামটাকে নিরীক্ষণ করলো, তারপরে একটু ভেবে গ্রাম প্রধানের বাড়িতে পৌঁছে গেল। প্রধানের সাথে সাক্ষাৎ করে কিছু প্রশ্ন করলো চন্দ্রগুপ্ত। প্রশ্নের উত্তর পেতেই তার মুখের হাসি চওড়া হয়ে উঠল। এদিকে তক্ষশিলাতে বসে চাণক্য চিন্তান্বিত হয়ে উঠছিলেন, কারণ এখনো পর্যন্ত চন্দ্রগুপ্তর সবজির বস্তাগুলোর মধ্যে থেকে কেবল একটাই কমেছিল, অথচ অন্য প্রতিযোগীরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে বেশ কয়েকটা বস্তা গ্রামে পৌঁছে দিয়েছিল। সুকেতু রূপী সুকন্যা আর সুরজমল চিন্তিত মুখেই বসেছিল। অন্যদিকে আচার্য গজানন কিন্তু মনে মনে অত্যন্ত খুশি হচ্ছিলেন, কারণ তার ধারণা ছিল চন্দ্রগুপ্ত হয়তো প্রথমবারই প্রতিযোগিতা থেকে নিষ্কাশিত হয়ে যাবে। রাজপুত্র বীরসেন তার মিত্রদের সাথে বসে চন্দ্রগুপ্তর পরাজয়ের অপেক্ষায় ছিল। সময়ের সাথে সাথে চাণক্যের কপালে দুশ্চিন্তার বলিরেখা স্পষ্ট হচ্ছিল। ঠিক তখনই চন্দ্রগুপ্তকে পুনরায় মাঠের মধ্যে ফিরে আসতে দেখে চাণক্যের চিন্তা যেন একটু কম হলো। কিন্তু তখনই সকলে বিস্মিত হয়ে দেখল চন্দ্রগুপ্তর পেছনে গ্রাম প্রধান একটা গরুর গাড়ি নিয়ে এগিয়ে আসছেন। চন্দ্রগুপ্ত দ্রুত হস্তে বস্তাগুলো গরুর গাড়ির মধ্যে রেখে দিতেই প্রধান গরুর গাড়ি নিয়ে প্রস্থান করলেন। কিন্তু তখনও ওই বস্তা ভর্তি সবজির সমান রূপে বন্টন করা বাকি ছিল। প্রতিটা ছাত্রের কার্যকলাপের উপরে তীক্ষ্ণ নজর রাখার জন্য গোপন রূপে একজন করে সহায়ক সব জায়গায় উপস্থিত ছিল, যাতে ছাত্রদের সঠিক মূল্যায়ন সম্ভব হয়। চন্দ্রগুপ্তের সবজি বোঝাই বস্তাগুলো পুরোপুরি খালি হয়ে গিয়েছিল, এবং এর সাথে আরো 3 জন ছাত্রের বস্তাও। বাকি 4 জন পরীক্ষার্থী তখনও বন্টনের কাজ করে যাচ্ছিল। চন্দ্রগুপ্ত প্রধানের সাথে গ্রামের অভিমুখে অগ্রসর হল না। এই দেখে সেখানে উপস্থিত শিক্ষকগণ অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, কারণ সবজির বস্তাগুলোর সঠিক রূপে বণ্টিত হওয়াও পরীক্ষার অন্যতম শর্ত ছিল। বালি ঘড়ির শেষ কণা নিচে পড়তেই ঘণ্টার ধ্বনি বেজে উঠল। স্পষ্ট হলো যে পরীক্ষার নির্ধারিত সময় শেষ হয়েছে।
চাণক্য চন্দ্রগুপ্তর মুখের মধ্যে উদ্বিগ্নতার একটুও ঝলক না দেখতে পেয়ে অত্যন্ত বিস্মিত হচ্ছিলেন। সঞ্চালক এগিয়ে এসে পরীক্ষার প্রথম ভাগের ফল ঘোষণা করলেন, যেখানে 3 জন সফল প্রতিযোগীর নাম ছিল। প্রথম কুমারিল, দ্বিতীয় রত্নাকর এবং তৃতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তর নাম শোনা মাত্রই আচার্য চাণক্যের সমস্ত দুশ্চিন্তা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। অথচ সেখানে উপস্থিত আচার্য গজানন ও আচার্য মেঘনাথের ভ্রু কুঞ্চিত হল। বীরসেনও মনে মনে অত্যন্ত ব্যথিত হল। সফল ছাত্রদের প্রত্যেককে নিজেদের কার্যকে সকলের সামনে ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হলো। কুমারিল জানালো যে সে একটা গরুর গাড়ির মধ্যে সমস্ত সবজির বস্তাগুলো তুলে প্রতিটা গৃহে গিয়ে সেগুলো বন্টন করে এসেছে। রত্নাকর জানালো যে সে কিছু গ্রামবাসীর সাহায্য নিয়ে সমস্ত সবজির বস্তাগুলোকে এক স্থানে একত্রিত করে দিয়েছিল এবং গ্রামবাসীদের বলেছিল সেখান থেকে সমান রূপে নিজেদের মধ্যে সবজি ভাগ করে নিতে। এরপর এলো চন্দ্রগুপ্তর পালা। সকলেই তার ব্যাখ্যা শোনার জন্য বেশ আগ্রহী। চন্দ্রগুপ্ত সকলকে নিজের প্রয়াস ব্যাখ্যা করে বলল, সর্বপ্রথম আমি গ্রামের প্রধানকে খুঁজে বের করার প্রচেষ্টা করলাম, কারণ সকল গ্রামবাসীদের মধ্যে সবজির সমান রূপে বন্টন করতে যদি কেউ সব থেকে বেশি সহায়তা করতে পারে তবে সেটা কেবল একজন সৎ প্রধানই করতে পারবে। তৎক্ষণাৎ চন্দ্রগুপ্তকে তার কথা সম্পূর্ণ করতে না দিয়েই উপস্থিত একজন শিক্ষক প্রশ্ন করলেন, কিন্তু তুমি কি করে পরখ করলে যে গ্রামের প্রধান একজন সৎ ব্যক্তি? স্মিত হেসে বিনম্রতার সাথে উত্তর দিল চন্দ্রগুপ্ত, অত্যন্ত সহজে। আমি সর্বপ্রথমে গ্রামের উন্নতির দিকে লক্ষ্য করলাম। দেখলাম গ্রামের বিকাশের ক্ষেত্রে প্রধান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু তারপরেও সম্পূর্ণরূপে সুনিশ্চিত হওয়ার জন্য আমি প্রধান মহাশয়কে একটি প্রশ্ন করলাম যে তার পরিবারে কতজন সদস্য রয়েছে, এবং তার উত্তর ছিল, এই গোটা গ্রামটাই আমার পরিবার। তার এই উত্তর শোনা মাত্রই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে যদি আমি ওনাকে সমস্ত সবজির বস্তাগুলো প্রদান করি তবে উনি অতি অবশ্যই সেগুলো গ্রামবাসীদের মধ্যে সঠিক ও সমান পরিমাণে বন্টন করে দেবেন। চন্দ্রগুপ্তর ব্যাখ্যা সম্পূর্ণ হতেই সেখানে উপস্থিত সকলে বিস্মিত হয়ে গেল যে এত ছোট একটা বালক এত সুচারুরূপে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সময়ের পূর্বেই নিজের পরীক্ষা সম্পূর্ণ করেছে। চাণক্যের মুখাবয়বে চন্দ্রগুপ্তের প্রতি গর্বের ভাব প্রকাশ পাচ্ছিল। সুকেতুরূপী সুকন্যা আর সুরজমলও চন্দ্রগুপ্তর জন্য অত্যন্ত আনন্দিত ছিল, কিন্তু আচার্য গজাননের অন্তর তখন যেন তীব্র দহন জ্বালায় প্রজ্বলিত। কিছুক্ষণ বিশ্রামের পরেই সঞ্চালক পরীক্ষার পরবর্তী ভাগের ঘোষণা করলেন। এই বিভাগে প্রতিযোগীদের অশ্বারোহণ প্রদর্শন করতে হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাই ছিল প্রতিযোগিতার শর্ত। 3 জন প্রতিযোগী তাদের জন্য নির্দিষ্ট করে রাখা অশ্বের দিকে অগ্রসর হতেই আচার্য গজাননের মুখে কুটিল হাসি ফুটে উঠল, কারণ তিনি অত্যন্ত ধূর্ততার সাথে চন্দ্রগুপ্তর জন্য এমন একটি অশ্ব নির্দিষ্ট করে রেখেছিলেন যাকে বশ করে অশ্বারোহণ করা প্রায় অসম্ভব ছিল। চন্দ্রগুপ্ত অশ্বের নিকটে পৌঁছেই অশ্বের গায়ে স্পর্শ করতেই অশ্বটা এমন ভাবে হেসাধ্বনি করে উঠল যেন তাকে কোনো শত্রু স্পর্শ করেছে। অশ্বের এইরকম উন্মত্ত আচরণ দেখে চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে গেল। এদিকে চাণক্যের কপালেও দুশ্চিন্তার বলিরেখা স্পষ্ট হলো। তিনি খুব ভালো করে উপলব্ধি করতে পারছিলেন যে এটা আচার্য গজাননের ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়, কিন্তু চন্দ্রগুপ্ত হার স্বীকার না করে অশ্বকে নিজের বশে আনার প্রচেষ্টা করতে শুরু করে দিল। অন্যদিকে ঘণ্টার ধ্বনি বেজে উঠল আর বালিঘড়ি আবার উল্টে দেওয়া হলো। অন্যান্য প্রতিযোগীরা তাদের অশ্বে আরোহণ করে ফেলেছিল এবং তার লাগাম কষার জন্য প্রস্তুত ছিল, কিন্তু চন্দ্রগুপ্ত তখনও তার অশ্বকে নিজের বশে আনতে পারেনি। সে যতবার অশ্বের পিঠে আরোহণের প্রচেষ্টা করছিল ততবারই অশ্ব তাকে ফেলে দিচ্ছিল। এই দৃশ্য দেখে আচার্য গজাননের মুখে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। এইবার চন্দ্রগুপ্ত কিছু একটা ভেবে অশ্বের সম্মুখে গিয়ে দাঁড়ালো এবং অত্যন্ত আশান্বিত হয়ে তার চোখের দিকে তাকালো। চন্দ্রগুপ্তর চোখে পশুদের প্রতি এক অসীম স্নেহ ও মমত্বর ভাব প্রকাশিত হচ্ছিল। সে ধীরে ধীরে অশ্বের আরো নিকটে গেল এবং তার মাথায় খুবই যত্ন সহকারে হাত বোলাতে থাকলো। চন্দ্রগুপ্তর হাত বোলানোতেই যেন অশ্বের সমস্ত রোষ এক নিমেষেই নিঃশেষ হয়ে গেল। পর মুহূর্তেই চন্দ্রগুপ্ত অশ্বারোহণ করে ফেলল এবং লাগাম কষে অন্যান্য প্রতিযোগীদের পেছনে দৌড়তে শুরু করল। এই দৃশ্য দেখেই গজানন ক্রোধের বশে মুষ্টিবদ্ধ হাত নিয়ে নিজের হাতে ঘুষি মারল। সময় যেন নদীর মতো দ্রুত প্রবাহিত হচ্ছিল।
চন্দ্রগুপ্ত অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেকটাই পেছনে ছিল। সে নিজের পা দিয়ে অশ্বের পেটে হালকা করে স্পর্শ করতেই অশ্ব যেন বাতাসের মতো তীব্র গতিতে ছুটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগুপ্ত রত্নাকরের অশ্বের পাশাপাশি এসে পৌঁছালো। এই দেখেই আচার্য গজানন চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার কৌশল ক্রমাগত ব্যাহত হচ্ছিল। চাণক্য, সুকন্যা এবং সুরজমলের মুখাবয়ব আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে দেখল রত্নাকর নিজের অশ্বকে দ্রুত গতিতে ছোটানোর জন্য বারংবার তার পেটে জোরে আঘাত করছিল। এইবার রত্নাকর অশ্বের পেটে আবার আঘাত করতেই অশ্ব তার ধৈর্য হারিয়ে ফেলল, আর একই সাথে তার ভারসাম্য। চন্দ্রগুপ্ত খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এবার রত্নাকরের প্রাণ সংকটে পড়বে, কারণ অশ্ব তাকে যে কোনো মুহূর্তেই ফেলে দিতে পারে। পর মুহূর্তেই চন্দ্রগুপ্তর ভয় সত্যি সাব্যস্ত হলো। রত্নাকর ক্রোধের বশে অশ্বের পেটে জোরে প্রহার করতেই অশ্বর সম্পূর্ণ ধৈর্যচ্যুতি ঘটল। সেই অশ্ব তীব্র হেসাধ্বনি করে উঠতেই রত্নাকরের যেন একটা তীব্র ঝাঁকুনি অনুভূত হলো। সে তার ভারসাম্য বজায় রাখতে পারল না। এই শ্বাসরুদ্ধকারী দৃশ্য দেখে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে গেল। সকলেই যখন অবশ্যম্ভাবী বিপদের আশঙ্কায় তটস্থ, ঠিক তখনই এক চমৎকার ঘটে গেল। চন্দ্রগুপ্ত বিদ্যুতের মতো তীব্র বেগে ছুটে রত্নাকরের সামনে এসে তাকে ধরে ফেলল এবং ভূমিতে পড়ে যাওয়ার থেকে রক্ষা করল। রত্নাকরের প্রাণ তো রক্ষা পেল, কিন্তু তার অশ্ব সেখান থেকে পলায়ন করল। অন্যদিকে চন্দ্রগুপ্ত রত্নাকরের প্রাণ রক্ষার জন্য নিজের অশ্বের গতিতে বিরাম লাগিয়ে দিয়েছিল, আর তার সাথে সাথেই ক্ষীণ হয়েছিল তার জয়ের আশা। চন্দ্রগুপ্ত কি তবে অশ্বারোহণ প্রতিযোগিতায় পরাজিত হয়ে যাবে? গজাননের পরিকল্পনায় কি সফল হবে, নাকি সকল বাধা পেরিয়ে চাণক্যের স্বপ্ন পূরণের পথে এক প্রস্থ এগিয়ে যাবে চন্দ্রগুপ্ত? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।